জাংকুক ওঠেনি এখনো। সোফায় বসে জিমিন আর তে একসাথে বসে কথা বলছিল। জিনের কথা শুনে তে মাথা তুলে তাকায় তার দিকে। দেয়াল ঘড়িতে একবার তাকালো, 11টা 31 বাজে। জাংকুক কখনো এত সকাল পর্যন্ত ঘুমিয়ে থাকেনি। উঠে দাঁড়াইতে, মা আসার সময় ওনাকে দেখেছিলাম ঘুমাচ্ছে। কথাটা শুনে জিনের ভ্রু কুঁচকে এলো। এতক্ষণ ধরে ঘুমাচ্ছে? কাল তো নামজুন আর সুগাকে বলেছিল আজ প্রচারের কাজে বের হবে, তাহলে এতক্ষণ ঘুমাচ্ছে কেন? ওকে তুলে দাও, যাও। তে মাথা নেড়ে উপরে চলে যায়। তে রুমে এসে দেখে জাংকুক উপর হয়ে ঘুমাচ্ছে। তে জাংকুকের পিঠে হাত দিয়ে গলার আওয়াজ হালকা উঁচু করে বলে, শুনছেন, উঠুন। তের কণ্ঠস্বর শুনে জাংকুক মাথা তুলে তাকায়। চোখগুলো একটু একটু লাল হয়ে আছে, সারা মুখে গম্ভীরতা। ঘুম ঘুম সরে বলে, কয়টা বাজে? 11টা বাজতে চললো। আসলে মা বলেছেন আপনাকে ঘুম থেকে তুলে দিতে। জাংকুক তার এক হাত কপালে রাখে। এত সময় ঘুমিয়েছে সে? কাল রাতে তো একটুও ঘুমায়নি। তে উঠে জাংকুকের পাঞ্জাবি বের করে দেয়। এখানে আসো তে। তে ধীর পায়ে জাংকুকের সামনে এসে দাঁড়ায়। জড়িয়ে ধরো একটু আমাকে। স্বাভাবিক কণ্ঠস্বর জাংকুকের। তেও কিছু বলল না। জাংকুককে জড়িয়ে ধরে রেখেছে। প্রেয়সীকে বুকে জড়িয়ে ভালো লাগছে জাংকুকের, অন্যরকম এক ভালো লাগা। তেকে কিছুক্ষণ জড়িয়ে ধরে রেখে ছেড়ে দেয় আবার। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে দেখে তে রুমে নেই। মেয়েটাকে একদমই শান্ত ভেবেছিল জাংকুক, এখন দেখছে দুদণ্ড কোথাও শান্ত হয়ে থাকে না। কাল এত সুন্দর করে বলে দিয়েছিল যে জাংকুক যতক্ষণ বাসায় থাকবে ততক্ষণ যেন তার চোখের সামনে থাকে। কালকের কথা বোধহয় আজকের দিনটা শুরু হতে না হতেই ভুলে গিয়েছে। জাংকুক তেল নামিয়ে রাখা সাদা পাঞ্জাবি পরে নেয়, উপরে কালো রঙের কোটি, হাতে ঘড়ি, চুলগুলো জেল দিয়ে সেট করে একদম পরিপাটি হয়ে নিচে আসে সে। সোফায় পায়ের উপর পা তুলে সুগা মোবাইল দেখছে। তার গায়েও সাদা পাঞ্জাবি আর উপরে কালো রঙের কোটি। দু ভাই সেম সেম পরেছে। তে টেবিলে নাস্তা এনে রাখার সময় একবার জাংকুক আর সুগার দিকে খেয়াল করে। এরা কি আজ শোক পালন করতে যাবে নাকি? তে একটু মুচকি হাসে। জাংকুক দরজার সামনে দাঁড়িয়ে কথা বলছে আর পাশের সোফায় সুগা বসে আছে। তে আবার জিমিনের কাছে আসে। তে এখনো জানে না যে তারা কোথায় যাচ্ছে, কিন্তু জিমিনকে সুগা বলেছে তারা আজ কোথায় যাবে। জাংকুক আর সুগা একসাথে নাস্তা করে নেয়। নামজুন আর জিন তের সাথে নাস্তা খেয়ে নিয়েছে। জাংকুকের পাশে তে দাঁড়িয়ে আছে। দু ছেলে আর বাবা তিনজনের একই রকম পোশাক। তে জানার কৌতূহল বেশ, কিন্তু সবার সামনে চুপ করে আছে। তারা আসলে যাবে কোথায়? জিন দু ছেলের পিঠে হাত বুলিয়ে দিচ্ছেন। নামজুন পাশেই দাঁড়িয়ে আছে। প্রতিবার ইলেকশনের সময় একবার না একবার জাংকুকের সাথে তারা দুজনে মিছিল বা বিভিন্ন সভায় যোগ দেয়। কাল এগুলো নিয়ে আলোচনা হয়েছিল। নামজুন ছেলের কথায় যান সবসময়, না হলে তার ছেলে আবার রাগ করে কথা বলা বন্ধ করে দেয়। কিন্তু সুগাকে রাজি করাতে জাংকুকের কোনো কষ্ট করতে হয় না। রাজনীতির টুকটাক বিষয়ে সে জড়িত, যদিও কখনো এত মূল্য দিয়ে কাজ করেনি সে। হয়েছে তোমার, আমাদের কিন্তু দেরি হয়ে যাচ্ছে। জিন সবার আড়ালে নিজের ওড়না দিয়ে চোখের অশ্রু মুছে নেয়। গতবার কি কাহিনীটাই না হয়েছিল। ছেলেকে এসব থেকে সরে আসার কথা বলতে পারবে না সে, যেন সেই সাহসটুকুও নেই তার। সাবধানে থেকো তোমরা। আর সুগা শোন, জাংকুকের মাথা হুটহাট গরম হয়ে যায়, ওকে সামলে নিস। সুগা তার মাকে একপাশ থেকে জড়িয়ে ধরে বলে, তুমি এত চিন্তা করো না মা। জাংকুক একবার তের দিকে তাকায়। এই মুহূর্তে ইচ্ছে করছে প্রেয়সীকে একবার শক্ত করে জড়িয়ে ধরে তার থেকে বিদায় নিতে, কিন্তু জাংকুক তার ইচ্ছেটাকে বিসর্জন দিয়ে দিল। তে অন্যদিকে তাকিয়ে আছে। তারা বের হয়ে আসে বাসা থেকে। জিমিন ইয়নমিনকে ঘুম পাড়িয়ে রান্নার কাজে নিচে আসে। এসে দেখে তে একা একা সবজি কাটছে। জিমিনের আগমনে তে তার দিকে তাকায়। আপু, আজ ওনারা কোথায় গিয়েছে জানো কিছু? জিমিন একটু অবাক হয়ে তের দিকে তাকালো। তুই জানিস না কিছু? দুদিকে মাথা নাড়াইতে জিমিন বেশ অবাক হয়। জাংকুকে কিছু বলেনি তেকে? সামনে তো ইলেকশন, তাই তারা প্রচার করবে আজ। জাংকুক এই ব্যাপারে তোকে কিছু বলেনি? তের একটু মন খারাপ হয়, আবার পরক্ষণেই মনে আসে জাংকুক জানে তে এসব পছন্দ করে না, তাই হয়তো বলেনি তেকে। কিন্তু জাংকুকের সাথে সম্পর্কিত কিছুই এখন আর তের অপছন্দ নয়। রাজনীতি জিনিসটা এখন খুব সহজ স্বাভাবিকভাবে মেনে নিয়েছে সে। প্রচন্ড ব্যস্ততার মধ্যেও যদি জাংকুক তাকে তার প্রাপ্য সময়টুকু দিতে পারে, তাহলে সে মানুষটা নিঃসন্দেহে ভালো। আর মানুষটার কাজও। এখনো জাংকুকের নামে তেমন খারাপ কিছু শোনেনি সে। এমনটা না যে রাজনীতি করাটাকে পছন্দ করে সে, শুধুমাত্র স্বাভাবিকভাবেই মেনে নিচ্ছে সে। রান্না শেষ হলে তে উপরে চলে আসে। একেবারে শাওয়ার নিয়ে নেয়। কাল বৃষ্টি হয়েছিল, কিন্তু আজ বেশ গরম পড়েছে। আয়নার সামনে বসে বসে হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকাচ্ছে তে। তখনই ইয়নমিন দৌড়ে আসে। তে ইয়নমিনের হাত ধরে বলে, কি হয়েছে ইয়নমিন বাবু, তুমি এভাবে দৌড়াচ্ছ কেন? হাঁপাতে লাগলো ইয়নমিন, যেন একটু দৌড় দিয়ে অবস্থা খারাপ হয়ে গিয়েছে। নানু ভাই এসেছে, নিচে আসো। তের চোখে মুখে খুশির ঝলক দেখা যাচ্ছে। নানু ভাই মানে কাই সাহেব। তাড়াতাড়ি করে নিচে এসে দেখে ঠিকই বাবা এসেছেন। তে তাড়াহুড়া করে তার বাবার পাশে দাঁড়াতেই কাই মেয়েকে বুকে টেনে নেয়।
জিন এতক্ষণ কায়ের সাথে কথা বলছিলেন, একদম হুট করে এসে চমকে দিয়েছেন সবাইকে। তে তার বাবাকে ছেড়ে সোজা হয়ে দাঁড়ালো। মা আসেনি বাবা? চারপাশ উকি দায়িত্বে। জিন আসেনি, বাসা খালি পড়ে থাকবে সেজন্য। তার খুব ইচ্ছে হয়েছে দু মেয়েকে প্রাণ ভরে দেখবে, আর ঠিক এ কারণেই পাঠিয়েছে কাইকে। মেয়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন কাই। না, আসেনি। তারপর সবাই একসাথে দুপুরের খাবার খেয়ে নেয়। কাই প্রথমে খেতে চাচ্ছিল না, দু মেয়ের জোড়াজুড়িতে আবার খেতে বসলেন। খাবার খেয়ে রওনা দিয়েছিলেন তিনি। জিমিন চা বানানোর কথা বললে এর আগে তে বলে ওঠে সে চা বানাবে, তাই জিমিন আর কিছু বলেনি। তে চা বানিয়ে এনেছে। কাই, জিন, জিমিন সবাই বসে চা খাচ্ছে। তে চা খায় না বেশি, যখন মাথা একটু ব্যথা করে তখন খায়। হঠাৎ কাই বলে ওঠে, আপা আমি কেন এসেছি সেটাই তো বলা হয়নি। আসলে জেনির ইচ্ছে হয়েছে তার মেয়েদের দেখবে, তাই আমায় পাঠিয়েছে। আপনি যদি রাজি থাকেন তাহলে 2-3 দিন মেয়েরা আমাদের কাছে থাকবে। আরে ভাই কি বলছেন, আমি তো রাজি আছি, কিন্তু সমস্যা হচ্ছে সামনে ইলেকশন, আর এই সময় জাংকুকের কাজের চাপ খুব বেশি থাকে। তে যদি পাশে থাকে তাহলে ছেলেটা একটু ভরসা পাবে। তে একবার জিনের দিকে তাকাচ্ছে, আবার কায়ের দিকে তাকাচ্ছে। মাকে দেখতে খুব ইচ্ছে হচ্ছে তার, যেন কয়েক বছর দেখা হয় না। এক মেয়ে যাবে, আরেক মেয়ে যাবে না। মেয়ের মন খারাপ লাগার আগে আমার মন খারাপ লাগা শুরু হয়ে যাবে। জিন দেখলেন কায়ের মুখটা ছোট হয়ে গিয়েছে কথাটা বলতে গিয়ে। আমি জাংকুককে বুঝিয়ে বলবো, সমস্যা নাই, তেও যাবে আপনাদের সাথে। জিনের কথা শুনে কাই খুশি হয়ে গেলেন। জিনের কথা মতো জিমিন আর তে চলে গেল তাদের জামা কাপড় গোছাতে। মনে মনে একটু একটু ভয় কাজ করছে, জাংকুককে না বলে যাচ্ছে সে বাড়িতে। তে তার ভয়টাকে একপাশে রাখলো, 2 দিনের বেশি থাকবে না সে। জাংকুক রাগ করলে ঠিক মানিয়ে নিবে। তে রেডি হয়ে তার ব্যাগ নিয়ে জিমিনের রুমে আসলো। জিমিন নিয়ন মিনকে রেডি করাচ্ছে। তের দিকে একবার তাকায় জিমিন। আপু তোমার দেবরকে না বলে যাচ্ছি, উনি যদি কিছু বলে। জিমিন নিয়ন মিনের চুল আঁচড়ে দিচ্ছে। জাংকুক মোটেও সেরকম নয়, কিছু বলবে না দেখিনিস। আর সুগাও তো জানে না, মা ঠিক ম্যানেজ করে নিবে। বেডে এসে বসেতে মোটেও শান্তি লাগছে না তার, বরং বেশ অস্থির অস্থির লাগছে। জিমিন আর ইয়নমিন রেডি হওয়া শেষে তারা 3 জন নিচে নেমে আসে। কাই জিনের থেকে বিদায় নেয়, মেয়েদের নিয়ে চলে আসে। জিনকেও বলা হয়েছিল, তিনি বলেছেন পরে এক সময় আসবে। বাসায় এসে তে ভীষণ খুশি, সারাক্ষণ মায়ের পিছন পিছন ছিল। তার আর এই স্বভাব গেল না। রাত 12টা পর্যন্ত সবাই মিলে আড্ডা দেয়। তারপর তে রুমে চলে আসে। রুমে এসে হাত মুখ ধুয়ে নেয়। আয়নার সামনে দাঁড়িয়ে তে নিজেকে একবার দেখে নেয়। শরীরের বিভিন্ন অংশে জাংকুকের দেওয়া ভালোবাসার চিহ্ন। তে একটু মুচকি হাসে। বাসায় এসে জাংকুক থেকে পায়নি, না আছে তে, না আছে জিমিন। সুগাও জিমিনকে খুঁজে পাচ্ছে না। জাংকুক ফ্রেশ হয়ে জিনের রুমে আসে। তিনি শুয়ে আছেন। মা ঘুমাচ্ছ? জিন উঠে বসে ছেলের কথা শুনে। না বাবা, আয়, ঘুমাইনি। জাংকুক তার মায়ের পাশে এসে বসে। বাসায় আজ কাউকে দেখতে পাচ্ছি না, তারা কোথায়? কাই সাহেব এসেছিল, উনি ওনার মেয়েদেরকে নিয়ে গিয়েছেন, আমিও অনুমতি দিয়ে দিয়েছি। জিনের কথায় জাংকুকের ব্রু কুঁচকে আসে। তে ও বাড়িতে গিয়েছে, অথচ সে জানে না। তে কি একবার বলার প্রয়োজন বোধ করলো না? জাংকুক আর কিছু বলল না। জিনের মেডিসিন গুলো চেক করে চলে আসে। রাতের খাবার খাওয়ারও মুড নেই তার। সুগা খাওয়ার সময় কল দেয় জাংকুককে, কিন্তু সে বলে দিয়েছে খাবে না। পাশের জায়গাটা খালি, প্রেয়সীকে মনে পড়ছে খুব। জাংকুক আর নিজের রাগ পোষণ করলো না, তের নাম্বারে কল দিল। তে এখনো ঘুমায়নি, ঘুম আসছিল না তার। হঠাৎ জাংকুকের কল পেয়ে উঠে বসে। ভয় হচ্ছে প্রচুর, জাংকুক যদি কিছু বলে। বুক ধুকপুক শুরু হয়ে গিয়েছে। তে কল রিসিভ করে। সাথে সাথে জাংকুক গম্ভীর স্বরে বলে ওঠে, তুমি যে গিয়েছো আমায় বলেছো, কল দেওয়ারও প্রয়োজন মনে করনি। তে ঢোক গিলে, বাবার সাথে এসেছি, সত্যি আমি কল দিব ভেবে রেখেছি, এক্ষুনি দিতাম। ও পাশ থেকে জাংকুক চুপ। তে আবারও বলে, শুনুন না, রাগ করেছেন? খেয়েছেন আপনি? জাংকুক ছোট করে বলে, না। ভ্রুজোড়া কুঁচকে এলো তের। কেন? খেয়ে আসুন যান। ভালো লাগছে না, আমি সত্যিই রেগে আছি। তুমি একবার আমায় কল দিয়ে বলতে বলেছ, আমাকে মানুষ বলে মনে করো না তুমি। আমার কি বাবার সাথে আসার অধিকার নেই? কখনো বলেছি অধিকার নেই? তোমাকে আমি সম্মান করি, তোমার সব চাওয়া পাওয়াকে প্রাধান্য দিই আমি, তারপরও এসব বলছো? তে মোবাইলটা কান থেকে সরিয়ে নেয়, পরক্ষণে আবার কানের সামনে এনে বলে, ভালোবাসি এমপি সাহেব, খুব বেশি ভালোবাসি। এই কথাটা শোনার জন্যই যেন জাংকুক অপেক্ষা করছিল। সব রাগ যেন তার উড়ে গিয়েছে। বিশ্বাস করো, এই কথাটি যদি তুমি সামনে থেকে বলতে আমায়। জাংকুকের কথা শেষ করতে দিল না তে। সে ভালো করেই জানে যে জাংকুক এখন কি
বলবে। খেয়ে আসুন, যান। খুব মনে পড়ছে তোমায়। এখন মনে হচ্ছে কি তোমার ছাড়া আমি থাকতে পারবো না। শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে আসছে আমার। প্রতিটি মুহূর্তে এখন আমার প্রেয়সীকে মনে পড়ছে। তের মনটা কেঁপে ওঠে। মানুষটাকে ছাড়া তারও থাকতে ভীষণ কষ্ট হচ্ছে। আমারও আপনাকে খুব মনে পড়ছে এমপি সাহেব। জাংকুক একটু হাসে প্রেয়সীর কথা শুনে। মনে পড়ছে বললে হবে না, কাল বাসায় আসতে হবে। তোমাকে আদর দেওয়া ছাড়া ঘুমাতে পারি না আমি। তের গালে রক্তিম আভা ছড়িয়ে পড়েছে। পাগল পুরুষ একদম। মা, আজ তোমার ছোট বৌমার জন্য গাড়ি পাঠিয়ে দিও, তে চলে আসবে। জিন জাংকুককে দুপুরের খাবার বেড়ে দিচ্ছে। আজ সকালে বের হয়নি সে। একেবারে 12টার সময় ঘুম থেকে উঠে শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে নিজেকে পরিপাটি করে নিচে আসে। এখন খেয়েই বাসা থেকে বের হবে। জাংকুকের এমন আশ্চর্যজনক কথা শুনে জিন অবাক হয়ে তাকায় তার দিকে। কাল তো গিয়েছে, আজ আসবে কেন? সবে মাত্র কাল গিয়েছে, থাকুক না কয়েকদিন। শান্ত কণ্ঠস্বর জাংকুকের। গত রাতে তে বলেছে আজ আসবে। কাজ থাকার কারণে জাংকুক যাবে না, তাই ড্রাইভারকে পাঠিয়ে দিবে তেকে নিয়ে আসার জন্য। তের সাথে কথা হয়েছে, বলেছে আসবে। মন মানলো না জিনের। দেখ বাবা, তে চলে আসবে, জিমিন থেকে যাবে, মন খারাপ হবে তো তার। আর তের মায়ের খুব ইচ্ছে হয়েছে মেয়েদের সাথে দুটো দিন কাটাবে। ইলেকশন শেষ হোক, তারপর আমি দিয়ে আসবো তাকে। জিন মাথা নাড়ায়, আর কথা বাড়ালো না। তে যেহেতু বলেছে আসবে, সেহেতু জিন আর কি বা বলবে। জাংকুক খেয়ে চলে যায়। বাসার তেমন কেউই নেই বলতে গেলে, শুধুমাত্র জিন ছাড়া। তে আর জিমিন চলে যাওয়ার পর সবকিছু আরো খালি খালি লাগছে। সুগা আর আরেমও বাসায় নেই, যে যার কাজে বের হয়ে গিয়েছে। বাসার বাইরে এক গাদা সিকিউরিটি গার্ড। ইলেকশনের সময়টাতে জাংকুক সিকিউরিটি বাড়িয়ে দেয়। জিন দীর্ঘ নিঃশ্বাস ছাড়লেন। 4টায় তের জন্য ড্রাইভার পাঠিয়ে দিয়েছেন জাংকুকের কথা মতো। জেনি মেয়ের পাশে বসে আছে, মনটা ভীষণ খারাপ। কাল মেয়েটা এসেছে আর আজ চলে যাবে। জিমিন ঘুমিয়ে আছে, সে জানে না তে যে আজই আবার চলে যাবে। একটু আগেই তে জেনিকে বলেছে কাই বাসায় নেই, তিনিও তার কাজে বাহিরে গিয়েছে। তে তার অনেকগুলো কমফোর্ট ড্রেস নিয়ে নিল। থ্রি পিস পরে ঘুমানোর অভ্যাস নেই তার। হঠাৎ কল আসার পর তে সেদিকটায় তাকায়। স্ক্রিনে জাংকুকের নাম্বার। কল রিসিভ করে সে। আসসালামু আলাইকুম। প্রেয়সীর কণ্ঠস্বরে জাংকুক স্মিত হাসে। ওয়ালাইকুম সালাম। শুনো, গাড়ি তোমার বাসার সামনে। আমার কাজ থাকায় আমি আসতে পারিনি, তার জন্য সরি। তুমি চলে এসো, ছোট্ট করে উত্তর দেয় তে। জি আচ্ছা। জাংকুক কল কেটে দেয়। তে ড্রাইভারকে বেশিক্ষণ অপেক্ষা করায়নি, তাড়াতাড়ি রেডি হয়ে যায়। জেনির মন খারাপ। জিমিন উঠেছে অনেকক্ষণ হয়েছে, সে একটু সুস্থ হলেই যাবে, এখন যেতে ইচ্ছে করছে না। আসার সময় জেনিকে জড়িয়ে ধরে রেখেছিল কিছু সময়, কিন্তু আবার জাংকুকের কথাও ফেলতে পারছে না। আবার কোনো একদিন এসে থাকবে। জিমিন থাকায় মাকে রেখে আসতে এত কষ্ট হয়নি। সবার থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠে বসে সে। বেগমের সব রহস্য ফাঁস হয়ে গিয়েছে। তার সবগুলো দোকান ভেঙে চুরমার করে দিয়েছে জনগণ। শুধু পুলিশ বেগমের আশেপাশে থাকায় তাকে কোনো রকম আক্রমণ করতে পারেনি। কিছুক্ষণ আগে এক গুরুত্বপূর্ণ সভায় উপস্থিত করা হয় বেগমকে। এখানে রাজনীতিতে যোগ দেওয়া মানুষজন রয়েছে। বেগম অসুস্থ থাকাকালীন সময় অনেক অভিযোগ এসে জমা হয় তার নামে। অবস্থা খুব বেশি ভালো নয়। জাংকুকের অ্যাক্সিডেন্টের পিছনে যে বেগমের হাত ছিল সেটাও সামনে এসেছে। সবার সামনে বেগম সত্য যেটা সেটাই স্বীকার করে। মুহূর্তের মধ্যে সব জায়গায় ছড়িয়ে পড়ে কথাটি। বেগমের সাথে জড়িত সবাইকে পুলিশ হেফাজতে নিয়ে যায়। ক্ষিপ্ত হয়ে ওঠে জনগণ। বহু মানুষের টাকা পয়সা নিয়েছে। অর্থনৈতিক কার্যক্রম সবার আড়ালে চালিয়ে যাচ্ছিল। যখন সব সামনে আসে তখনই চারপাশের অবস্থা আরো বেশি জটিল হয়ে যায়। শেষ পর্যন্ত বেগম পদত্যাগ করতে বাধ্য হয়। এমন নির্লজ্জ মানুষ রাজনীতি নামক এমন একটি জায়গায় না থাকাই ভালো। সবাই উচ্চ স্বরে জাংকুক কথাটি বলে। বেগম অসুস্থ থাকা অবস্থায় তাকে পুলিশ নিয়ে যায়। জাংকুক বের হয়ে আসে সভা ছেড়ে। মন খারাপ শুধু আজ একটি কারণেই হয়েছে। যখন বেগম বলেছিল তার দলের সাথে জাংকুকের দলের 2-3 জন অগোচর বেগমের হয়ে কাজ করেছিল, পুলিশ জিজ্ঞেস করেছিল জাংকুককে এদের মাফ করে দিবে কিনা। জাংকুক মাফ করলে তাদের আর পুলিশ অ্যারেস্ট করবে না, ছেড়ে দিবে। কিন্তু জাংকুক বলেছিল বেগমের থেকেও যেন তাদের শাস্তি বেশি দেওয়া হয়। সন্ধ্যা হওয়ার আগেই তে বাসায় চলে আসে। জিন আর আরেমের জন্য চা বানাচ্ছে। আরেম এসেছে একটু আগেই, বসে বসে টিভি দেখছেন। তে চা বানিয়ে জিন আর আরেমকে দিয়ে আসে। কি করবে ভেবে পাচ্ছে না। আপাতত আর কোনো কাজ নেই। জাংকুক আর সুগা আসার পর সবাই রাতের খাবার খাবে। তে রুমে এসে শুয়ে পড়ে। এক সময় ঘুমিয়ে পড়ে তে। রাত 9টা। বাসায় আসে জাংকুক। সুগা এখনো আসেনি। আজ তেমন কাজ না থাকায় তাড়াতাড়ি এসে পড়েছে। সব কাজ দিনের মধ্যে শেষ করে ফেলে। আরেম জাংকুককে দেখে কিছু বললেন না। আগে জাংকুক ফ্রেশ হোক, তারপর খাবার খাওয়ার পর কিছু বলবে। জাংকুক তার নিজের রুমে আসে। একজন মায়াবী প্রেয়সী গভীর ঘুমে আচ্ছন্ন। আনমনে হাসে জাংকুক। তের দিকটায় না গিয়ে ফ্রেশ হয়ে আসে। সারাদিন এত কাজ করার পর ধুলোবালিতে মিশে যায় শরীর। কাজগুলো সে এক জায়গায় বসে থেকে করবে ঠিক তেমনটাও নয়। শাওয়ার নিয়ে আসে জাংকুক। এখনো তে ঘুমায়।
ঘুমাচ্ছে। তোয়ালে দিয়ে চুলের পানি মুছে ফেলে, হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখে। তারপর তের পাশে গিয়ে বসে, প্রেয়সীর গালে হাত বুলিয়ে দেয়, ঠোঁট ছুঁয়ে দেয় প্রেয়সীর পাতলা ঠোঁটে। হঠাৎ তে চোখ খুলে তাকায়, চোখ খুলতেই দেখে জাঙ্কুকের মুখখানা। তড়িঘড়ি করে উঠে বসে। আপনি কখন এসেছেন? জাঙ্কুক একটু দূরে সরে আসে। তের চোখ মুখে ভয়। ভয়টা জাঙ্কুকের আগমনে নয়, বরং জাঙ্কুকের এরূপ কাজে। এসেছি একটু আগে। তে উঠে দাঁড়ায়, ওড়না পেঁচিয়ে দেয় শরীরে। আমায় ডাকেননি কেন? সে সন্ধ্যায় ঘুমিয়েছে, একা ভালো লাগছিল না তাই। আসুন খেতে যাবেন। জাঙ্কুক তের সামনে দাঁড়ায়, মেয়েটাকে টেনে নেয় তার কাছে। ভয় পেয়েছো? মাথা নিচু করে তে। ঘুমিয়েছিলাম বলে হঠাৎ ভয় পেয়েছি। জাঙ্কুক তেকে তার বুকে টেনে নেয়। প্রথমে যেটা ভেবেছিল সেটাই হয়েছে। মন শান্ত হয় তের। এখন আর ভয় লাগছে না, বরং ভালো লাগছে। কিছু সময় জাঙ্কুক শক্ত করে জড়িয়ে ধরে তার প্রেয়সীকে। তেকে ছেড়ে সোজা হয়ে দাঁড়ায়। নিচে আসো, আমি যাচ্ছি। জাঙ্কুক চলে যায়। ওয়াশরুমে গিয়ে মুখে পানি দেয় তে, তারপর নিচে আসে। কেমন যেন গম্ভীর ভাব সবার মধ্যে। যেখানে এত গম্ভীর ভাব থাকলেও সুগা হেসে তা উড়িয়ে দিত, আজ সেও চুপ। জিন এখানে নেই, আরএম টিভি দেখছে। জাঙ্কুক সুগা দুজনে চুপচাপ ফোন দেখছে। তে জিনকে ডেকে আন, আর সাহায্য নিয়েই সবাইকে রাতের খাবার বেড়ে দেয়। খেয়ে দিয়ে সবাই বসেছেন। জাঙ্কুক ধরতে পেরেছে কিছু একটা হবে হয়তো। তে একপাশে দাঁড়িয়ে আছে, জিনের মুখটাও গম্ভীর হয়ে আছে। জাঙ্কুক, তুমি প্রথম থেকেই জানো আমরা তোমার রাজনীতির বিষয়টা অমত ছিলাম। আরএম এর মুখ থেকে যেন জাঙ্কুক কথাটা ছিনিয়ে আনে। শক্তপোক্ত স্বরে তের উদ্দেশ্যে বলে, তে তুমি উপরে যাও। প্রথমে আরএম এর কথা, তারপরে জাঙ্কুকের কথা। দুটো বুঝতে খানিকটা সময় লাগলো তার। ঠায় সেখানে দাঁড়িয়ে রইল। আবারও জাঙ্কুক বলল, উপরে যেতে বলেছি। তে কোন রকম কথা না বলেই তে উপরে চলে আসে। জাঙ্কুকের কথা বলার সময় সবার নজর তার দিকেই ছিল। পুনরায় আরএম বলে, কে বুদ্ধি দিয়েছিল তোমায় রাজনীতিতে যোগ দিতে? কখনো তোমার সাথে উচ্চ স্বরে কথা বলিনি, সুগার সাথেও বলিনি। তোমার মায়ের বিয়ের 8 বছর পর তুমি জন্ম নাও। সুগা তোমার থেকে বয়সে অনেক বড়। যখন আমার দ্বিতীয় সন্তান হওয়ার আগাম বার্তা শুনি, তখন আমার থেকে বেশি খুশি কেউ হয়নি। বলতে পারো তোমরা দুজন আমার শখের। আমি তোমাদের ভালো চাই, আর পৃথিবীর কোনো বাবা মা সন্তানের খারাপ চায় না। সুগা যেমন শান্ত ছিল ছোটবেলা থেকে, তুমি ছিল তার উল্টোটা। রাগ চাটা স্বভাব তোমার। তোমার রাগের কাছে হেরে যাই বারবার। তেমনি তুমি যখন রাজনীতিতে যোগ দাও, তখনই তোমাকে কটা কড়া কথা শোনাতে পারিনি। কথায় আছে, পিতামাতার অধিক স্নেহের সন্তানের জন্য মঙ্গল নাও হতে পারে। আশা করি কথাটা তুমি বুঝেছো। আমি এটাও বলবো না যে রাজনীতিতে যোগ দিয়ে তুমি খারাপ কিছু করছো। না, আজ পর্যন্ত আমি খারাপ শুনিনি তোমার নামে। আমি আমার নিজের পরিচয় বাদ দিলে সর্বপ্রথম তোমার সাথে সম্পর্কিত আমার পরিচয় চলে আসে। সবাই আমাকে চিনে এমপি জিয়ন জাঙ্কুকের বাবা হিসেবে। তোমার জন্য মানুষ আমাকে বিশেষ নজরে দেখে সম্মান করে। একজন বাবা আর কি চায়? তোমার জন্য মানুষ আমাকে চিনে। আমি নিঃসন্দেহে বলতে পারবো আমি একজন গর্বিত বাবা, শুধুমাত্র তোমার কাজের জন্য। আজ বেগমের দোকানে ভাঙচুর করা হয়েছে। সে অনৈতিক কাজে জড়িত ছিল, পদত্যাগ করেছে। অবশ্য তুমি সেখানে উপস্থিত ছিলে, ভালো করেই কথাগুলো জানো। তোমার দলের কিছু লোক বেগমের সাথে জড়িত ছিল। তুমি শুধু ভাবো তোমার দলের লোক শত্রুতা করেছে তোমার সাথে। এগুলো আর কতদিন? এই যে কিছুদিন আগে অ্যাক্সিডেন্ট হলো তোমার, তার জন্য কিন্তু বেগম দায়ী ছিল। কেন দায়ী ছিল? তোমাদের মধ্যে মনোমালিন্য ছিল, আর সেটার উৎপত্তি রাজনীতি থেকে। কিন্তু তার বাবা কখনো তোমার হাতে তুলে দিত না। আমরা তাকে বুঝিয়ে বলেছি, তাকে কথা দিয়েছিলাম তার মেয়ে ভালো থাকবে তোমার সাথে। আরএম এক নাগরিকের কথাগুলো বললেন, কিছুক্ষণের জন্য একটু থামলেন। তোমার কথা রাখার জন্য আমি তের বাবা কাইকে জোর করি। তিনি আমায় ভরসা করে বলেই রাজি হয়েছে। তার আদরের মেয়েকে তুলে দিয়েছে নির্দ্বিধায়। আমরা সবাই জানি তে রাজনীতি পছন্দ করে না, তাও তোমার সাথে থাকছে। বাবার ঊর্ধ্বে কথা বলেনি, মেনে নিয়েছে তার বাবার কথা। আমার শুধু একটাই কথা, তুমি নিজে ভালো থেকো। যেই পেশায় থাকো না কেন, তুমি আগে নিজেকে নিরাপদ রেখো। আর কাই সাহেবের কাছে আমার সম্মানটা রেখো, তার মেয়েকে ভালো রেখো। তোমাকে আমি তোমার জায়গা থেকে সরে আসতে বলবো না। তুমি দিন শেষে সৎ থাকো, এভাবে যেভাবে আছো ঠিক সেভাবেই থেকো। আমি যেন পরবর্তী সময়েও তোমায় নিয়ে একইভাবে গর্ববোধ করতে পারি। এক নাগারে কথাগুলো বলে আরএম উঠে চলে গেলেন। জাঙ্কুক চুপচাপ বসে শুনছে। সুগা আর কিছু বলার সাহস পেল না। আর এখানে সবগুলো কথাই যুক্তিসম্মত কথা। জিন তার ছেলের চুলে হাত বুলিয়ে দিলেন, তারপর তিনিও চলে গেলেন। জাঙ্কুকের কানে শুধু তার বাবার কথাগুলো ভাসছে। সুগা জাঙ্কুকের দিকে তাকালো। শান্ত হয়ে বসে আছে তার ভাই। তাকে স্বাভাবিক করার জন্য সুগা বলে, এমপি জিয়ন জাঙ্কুককে এমন নিস্তব্ধতা মানায় না, তার সাথে যায় না এটা। জাঙ্কুক মাথা তুলে সুগার দিকে তাকায়। কথার কোনো উত্তর দিল না। উপরে তার
রুমে চলে আসলো। তে বেডে বসে পা দুলাচ্ছে। জাঙ্কুক তের সামনে বরাবর হাঁটু গেড়ে বসে পড়লো। কিছুটা অবাক হয় সে, উৎসুক দৃষ্টিতে চেয়ে আছে। জাঙ্কুক তের হাত ধরে শান্ত স্বরে বলে, তুমি রাজনীতি পছন্দ করো না, অথচ আমি সেই জিনিসটার সাথে জড়িত। আমি বলেছিলাম আমি মারা গেলেও তোমাকে অক্ষত রেখে যাব। প্রতিনিয়ত চেষ্টা করব কথাটি রাখতে, বাকিটা আল্লাহর হাতে। কাল তোমায় কেন বলিনি আমরা কোথায় যাচ্ছি, আজ কেন আমাদের কথা বলার সময় তোমাকে উপরে পাঠিয়েছি জানো? কারণ এই 2 দিনের ঘটনার সাথে রাজনীতি নামক শব্দ বিদ্যমান ছিল। তোমাকে আমি রাজনীতি পছন্দ করতে বলছি তা নয়, তুমি শুধু আমায় ভালোবাসো, আর কিছু চাই না। আমার খারাপ সময় ভালো সময় শুধুমাত্র আমার পাশে। আমি বেঁচে থাকতে কখনো রাজনীতি রিলেটেড কিছু তোমায় ফেস করতে দিব না। আমায় বিশ্বাস করো না? নিঃস্বার্থ ভালোবাসা বুঝো, যারা কোনো রকম স্বার্থ ছাড়া ভালোবাসে। আমি ঠিক সেরকম তোমায় ভালোবাসি, যেখানে কোনো স্বার্থ নেই। মানুষের মধ্যে কিছু ত্রুটি থাকে, যেমন আমার স্বভাব, কথাবার্তা। পৃথিবীর সব মানুষ শুদ্ধতম নয়, হয়তো আমার মধ্যে একটু বেশি ত্রুটি আছে। রাজনীতি করাটা সবাই ভাবে খারাপ। আমি তোমায় জোর দিয়ে বলতে পারবো জাঙ্কুক এই প্ল্যাটফর্মে এসে খারাপ কিছু করেনি, না একটা মেয়ের দিকে চোখ তুলে তাকিয়ে কথা বলেছে। আমার পেশা ঠিক এমন যে সবার সাথে কথা বলতে হয়। হয়তো কিছু কিছু সময় কয়েকজনের দিকে অনিচ্ছাকৃত ভাবে চোখ পড়েছে, কিন্তু নিজ ইচ্ছায় কখনো তাকাইনি। তোমায় আমি সম্মান করি প্রেয়সী, তুমি আমার সর্বপ্রথম এবং সর্বশেষ ভালোবাসা। তুমি শুধু আমার সঙ্গে থেকে যেও সারা জীবন। ঢোক গিলেতে এমন কঠিন মানবের কাছ থেকে এগুলো শুনতে ভীষণ কষ্ট হচ্ছে তার। জাঙ্কুককে নিজের থেকেও বেশি বিশ্বাস করে, কখনো গলা কেটে দিলেও যেন মানুষটাকে অবিশ্বাস করতে পারবে না। জাঙ্কুকের হাতের উপর হাত রাখে তে। আমি ভালোবাসি তোমায়, খুব বেশি ভালোবাসি। আচ্ছা প্রেয়সী, তুমি আমার বাহিরের দিকটা না তাকিয়ে আমার ভিতরের দিকটা দেখো। আমার সাথে কি থাকা যায় না? তুমি থাকবে না আমার সাথে আমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত? বলো না প্রেয়সী, তুমি শুধু আমার হয়ে থেকে যাও, আমি আর কিচ্ছু চাই না। বুক কেঁপে ওঠে তের। জাঙ্কুকের ভাঙা স্বরের কথাগুলো শুনে জাঙ্কুককে শক্ত করে জড়িয়ে ধরে। কাঁদতে ইচ্ছে করছে তার, আর কন্ট্রোল করতে পারলো না নিজেকে। জাঙ্কুকের বুকে মাথা রেখে কেঁদে দিল। আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না এমপি সাহেব, ভালোবাসি আপনাকে। আমি আপনার বাহিরের দিক, ভিতরের দিক, আপনার স্বভাব, চরিত্র, কথাবার্তা সবকিছু ভালোবাসি। আমি আপনার হয়ে থেকে যেতে চাই সব সময়। কান্নারত কণ্ঠে তে কথাটি বলে। তের মুখ থেকে ভালোবাসি কথাটি শুনে ভীষণ আনন্দ হচ্ছে জাঙ্কুকের। অদ্ভুত শান্তি অনুভব হচ্ছে। তের চুলে হাত বুলিয়ে দিচ্ছে। প্রেয়সী, কাঁদার জন্য তো তোমাকে আমি তোমার বাবার বাড়ি থেকে নিয়ে আসিনি। তোমার ভালোবাসা স্বীকার করেছো, এবার ভালোবেসে দেখাও। তৈরি হয়ে নাও মিসেস জিয়ন কিম তেয়ং। জাঙ্কুকের বুক থেকে মাথা তুলে তাকাইতে। একটু আগেই তো কি সুন্দর করে কথা বলছিল, এখন আবার শুরু হয়ে গেছে উল্টাপাল্টা কথা। তের চাহনি দেখে জাঙ্কুক হেসে ওঠে। প্রেয়সীর কানে তার ঠোঁট ছুঁয়ে দেয়, কোমর উঁচু করে তার সম্মুখে নিয়ে আসে। তে জাঙ্কুকের পিঠের উপরিভাগ খামছে ধরে, ঠোঁট ছুঁয়ে দেয় প্রেয়সীর পাতলা ঠোঁটে। সাথে সাথেই আবার নিচ থেকে সরে আসে, তেকে কোলে করে নিয়ে বেডে শুইয়ে দেয়। জাঙ্কুকের হাতের উন্মুক্ত পেটে তের সেই পরিচিত স্বভাব আর গেল না। কেঁপে ওঠার সাথে সাথেই জাঙ্কুকের উন্মুক্ত বুকে মুখ লুকায়। সে তেতে মত্ত, আশেপাশে মনোযোগ নেই তার। পরিশেষে প্রেয়সীর ঘামতে থাকা গলায় মুখ ডুবিয়ে দেয়। तेरी बाहों में जन्नत जैसी एक राहत है। एक बात कहूँ क्या इजाजत है, तेरे इश्क की मुझको